এডুকেশন কাউন্ট চ্যানেলটি সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WB, SSC, গ্রুপ ডি এবং গ্রুপ সি রিলেটেড একটি ম্যাথ এবং জিকে সেট নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি WB, SSC, গ্রুপ ডি এবং গ্রুপ সি। এছাড়াও রেলওয়ে রিলেটেড একাধিক ক্লাস দেওয়া রয়েছে, যেগুলো পরীক্ষা দেওয়া যাদের প্রয়োজন দেখতে পারো। আশা করি সেই ক্লাসটি তোমাদের আসন্ন যে কোনো পরীক্ষার জন্যই হেল্পফুল হবে। তো ক্লাস শুরু করছি। প্রথম যে রয়েছে সেটা অঙ্ক দিয়ে শুরু করবো। একই আমানতের ওপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 বছর ও 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত হবে? এটার অনুপাত হবে 6:9। কাটাকাটি করে দাও 2 দিয়ে, 3 2 করে 6, 3 3 9। অপশন বি। আর বলে কেন হলো এরকম, তাহলে তোমাকে বুঝতে হবে বেসিকটা। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হলো আমাদের I = PTR/100। কত বছরের জন্য? 6 বছরের। প্রথম ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট আমরা বের করে নেই, যেহেতু ইন্টারেস্টের অনুপাত আমাকে বের করতে বলছে, তাহলে PTR/100। P তো ফিক্সড, আরও ফিক্সড, খালি এখানে আমাকে ইয়ার এর মান মানে টি এর মানটা বসাতে হবে। I1 I2 P ইন্টু আর কত বছর? 9 বছর বাই 100। এই যে দুই ক্ষেত্রে I1 = I2 এর মান, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে পড়ে থাকবে আমাদের কি? এটা হলো 6:9। কাটাকাটি করলে 3 2 6, 3 3 9, 2:3। তাহলে অপশন বি। তাহলে তোমাকে যদি এইভাবে অঙ্ক দেওয়া থাকে, দুটো সুদ এরকম দেওয়া থাকে এবং সুদের পরিমাণে অনুপাত বের করতে বলে, এবং সরল সুদের হার এবং প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট যদি সেম থাকে, তাহলে তুমি ডাইরেক্ট অনুপাত করে দেবে, তাহলে একবারেই অ্যান্সার আসবে। এগুলো করার দরকার নেই, বেসিকটা বললাম। দুটি সংখ্যার অন্তর 1365 বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 55 হয় এবং ভাগশেষ 15 হয়, তবে ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যার অন্তর মানে বিয়োগফল a - b = 1365। তাহলে আমাদের এখানে বড় সংখ্যাটা হলো a আর ছোট সংখ্যাটা হলো b। এখন বলছে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হলো, তাহলে এই যে বড় সংখ্যাটা মাঝখানে থাকবে ছোট সংখ্যা, এবং ভাগফল বেরোবে 55 আর ভাগশেষ বেরোবে আমাদের 15। তাহলে বলছে ছোট সংখ্যাটার মান কত, মানে b এর মান কত, তা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা দেখো, ভাজ্য = ভাজক গুণন ভাগফল = ভাগশেষ, এই ফর্মুলা দিয়ে করতে হবে। ভাজ্য মানে যেটা মাঝখানে থাকে, যেটাকে আমরা ভাগ করি, সেটা হলো ভাজ্য। ভাজ্য আমাদের a। ভাজ্য = ভাজক গুণন ভাগফল, ভাজক মানে যা দিয়ে ভাগ করা হয়, b। আর ভাগফল আমাদের হলো 55, ভাজক গুণন ভাগফল, প্লাস এটা আমাদের রিমাইন্ডার মানে ভাগশেষ 15। এই হলো ফর্মুলা। আমাদের ফর্মুলা কি? ভাজ্য = ভাজ্য মানে মাঝখানে যেটাকে ভাগ করব বড়টা, ভাজ্য = ভাজক গুণন ভাগফল, ভাজক মানে যা দিয়ে ভাগ করব, গুণন ভাগফল প্লাস ভাগশেষ। এটা করলে পরে আমি সংখ্যাটা পাবো, মেন যে সংখ্যাটাকে আমরা ভাগ করব সেই সংখ্যাটা পাওয়া যাবে, যাকে আমরা বলি ভাজ্য। এটা আমাদের রিলেশন তৈরি করলাম। এখান থেকে আমাকে সমাধান করে b এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এখানে যদি আমি একটু ভালোভাবে লিখি, a = 55b প্লাস 15। এখান থেকে ফার্স্ট ইকুয়েশন থেকে আমি লিখতে পারি a = 1365 প্লাস b। এই b এর মানটা আমি এখন এই এর স্থলে বসাবো, যেহেতু b এর মান আমাকে বের করা আমাদের দরকার। 1365 প্লাস b = 55b প্লাস 15। তাহলে এটা যদি এই পাশে এসে বিয়োগ হবে, তাহলে 5 এর থেকে 5 বিয়োগ করলে 0, 6 এর থেকে 1 বিয়োগ করলে 5, 1350। 55 থেকে একটা বি গেলে 54b। তাহলে 9 দিয়ে কাটাকাটি করব, 9 15 135, একটা 0, 6 9 54, 6 দোকানে 12, 15 থেকে 12 গেলে 3 30, 5 6 30। তাহলে b = আমরা এখানে ফাইন্ড আউট করলাম 25। এখান থেকে এর মানও আমরা বের করতে পারবো ইজিলি, যেহেতু b এর মান না ছোট সংখ্যাটা বের করতে বলছে, ছোট সংখ্যাটা আমাদের b। তাহলে অপশন এ। কোন একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল বলে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? তাহলে দুই প্রার্থীর মধ্যে ভোট হচ্ছে বৈধ ভোটের 60%। টোটাল ভোট আমাদের এখানে দেওয়া রয়েছে, মোট ভোট টোটাল ভোট 600। এখান থেকে দুই প্রার্থী এবং কি বলছে, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হয়, তাহলে টোটাল ভোট পড়েছে 600 মোট ভোটার, তার মধ্যে 1/6 ভোট বাতিল হয়, ভুলভাল বলেছে। তাহলে আমাদের কতটা বাতিল হলো সেটা আগে বের করে নিই। ক্যান্সেল কতটা হলো? বাতিল। তাহলে 600 গুণন 1/6, তাহলে ক্যালকুলেশন করলে আমরা বলবো 100 ভোট আমাদের বাতিল হয়ে গেল। তাহলে 100 ভোট যদি বাতিল হয়ে যায়, তাহলে কতটা ভোট আমাদের ভ্যালিড থাকে? টোটাল ভ্যালিড ভোট
600 থেকে 100 বিয়োগ, তাহলে 500টা ভোট আমাদের ভ্যালিড থাকবে। তারপরে বলেছে মোট বৈধ ভোট, ভ্যালিড ভোট মানেই আমাদের মোট বৈধ ভোট। মোট বৈধ ভোটের 60% পান একজন ক্যান্ডিডেট, মোট ভোটের 60% পান, তাহলে 60% আমাকে বের করবো। তাহলে ওয়ান ক্যান্ডিডেট যে ভোটটা পাবে সেটা হলো 500 60%, 0 আউট হবে মানে 300। তাহলে একজন যদি 300 ভোট পায় 500 ভোটের মধ্যে, টোটাল ভোটার সংখ্যা ভ্যালিড ভোট 500, তার মধ্যে একজন পেল 300 ভোট, তাহলে অপরজন কত পাবে? নিশ্চয়ই তাকে 200 পেতে হবে। 300 আর 200 যোগ করলেই তো 500 হয়। তার মানে বলছে অন্য প্রার্থীটা কত ভোট পাবে, অন্য প্রার্থী মানে 200 আমাকে বের করতে হবে। এটা হলো অন্য প্রার্থীর ভোট, অন্য প্রার্থী। আর প্রথম প্রার্থী কত পেয়েছিল? 300, আর দুটো মিলিয়ে 500, এটাই ছিল আমাদের ভ্যালিড ভোট। আর টোটাল ভোট 600, তার মধ্যে 1/6 বাতিল হয়েছে, মানে 100টা বাতিল হয়ে গেছে, বাতিল ভোট কেটে দাও, তাহলে যেটা ভ্যালিড হবে তার উপরে আমাদের মেইনলি হিসাব, মানে 500-এর উপরে হিসাব। আমাকে বের করতে বলছে অন্য প্রার্থী মোট কত হবে, অন্য প্রার্থী 200। একটি গাড়ির প্রকৃত গতিবেগের 1/4 গতিতে চললে 42 কিলোমিটার পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিমি পার ঘন্টা। তাহলে এখানে স্পিডের একটা রিলেশন দেওয়া রয়েছে, এটা হলো অরিজিনাল স্পিড আর নিউ স্পিড। অরিজিনাল মানে প্রকৃত, গাড়িটি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিবেগে চলে, তাহলে প্রকৃত বেগটাকে যদি আমরা 4 ভোল্ট ধরি, তাহলে নতুন বেগ কত হবে? 4-এর 1/4, তাহলে 1। তাহলে এখান থেকে আমি স্পিডের একটা রেশিও পেয়ে গেলাম। তাহলে এখানে দেওয়া রয়েছে 42 কিলোমিটার পথ 1 ঘন্টা 40 মিনিট 38 সেকেন্ডে অতিক্রম করে, এখান থেকেও আমি একটা স্পিড আমরা বের করে নিতে পারি, স্পিড। তাহলে 42 কিলোমিটার হলো টোটাল ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ, আমরা সব ঘন্টাতে ক্যালকুলেশন করব, মানে কিলোমিটার পার আওয়ারে আনবো অ্যান্সার। তাহলে 1 ঘন্টা, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, আর সেকেন্ডকে ঘন্টা বানাতে গেলে 3600 দিয়ে ভাগ। এবার তোমরা একটু কাটাকাটি করে নাও, 0 2 এই যে 3, 12 দিয়ে কাটলে 4 12 48, 3 12 36, দুটো 0, 4 দিয়ে কাটলে 75। তাহলে আমাদের পড়ে রইল উপরে 42 আমাদের ডিস্টেন্স, আর নিচে পড়ে রইল 1 প্লাস 2/3 প্লাস 1/75। তাই নিচে আমাদের এলসিএম করতে হবে, তাহলে 75 75 প্লাস 3 পজিশন 75, 25 দোকানে 50 প্লাস 1, আর এখানে থাকবে 42। তাহলে আলটিমেটলি 42 গুণন 75 বাই 70 আর 50 120, আর 125 126, 42 এর সঙ্গে কাটাকাটি যাবে, তাহলে 3 কে 75 দিয়ে কাটলে 25। তাহলে এটাই হলো আমাদের স্পিড, কোন এককে? কিলোমিটার পার আওয়ার এককে, যেহেতু এখানে ঘন্টায় করেছি আর উপরে ছিল কিলোমিটার। তাহলে এই যে স্পিডটা আমরা বের করলাম 25 কিলোমিটার পার আওয়ার, সেটা কোন স্পিড সেটা তোমাকে বুঝতে হবে, অরিজিনাল স্পিডের মান না নিউ স্পিডের মান। একটি গাড়ি বলছে প্রকৃত গতিবেগের 1/4, তবে নতুনের মান দেওয়া রয়েছে মানে 1, আর প্রশ্নের মধ্যে উল্লেখে প্রকৃতটা কত অরিজিনাল বের করতে, নিশ্চয়ই এটা নতুনের মান দেওয়া রয়েছে, একটু বেসিক সেন্স খারাপ। তাহলে 1 এর ভ্যালু তাহলে 25 কিলোমিটার পার আওয়ার। আমাকে বের করতে অরিজিনাল স্পিড কত, মানে 4 এর ভ্যালু কত, তাহলে 4 পজিশন 100 কিলোমিটার পার আওয়ার। এটাই হলো আমাদের সঠিক উত্তর। 1018 এর সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? তাহলে তোমাকে ভাগ করতে হবে 1018, একে 23 দ্বারা ভাগ করো, 4 দিয়ে দিলে 3 4 12 4 9 এটা 92, 11 থেকে 2 বিয়োগ করলে 9, 10 10 মিলে গেল 0, তারপরে নাও 98। এবার আমাকে করতে হবে, দেখো যদি আমরা 4 দিয়ে দিই তাহলে 92, তাহলে মানে কি যখন 92 দিলাম যদি 4 দিয়ে দিতাম তাহলে 92 বিয়োগ করলে 6, মানে 6 বিয়োগ করতে হতো 1, তাহলে এটা কি 23 দ্বারা ভাগ। কিন্তু কত যোগ করলে তখন কি করব, এই 4 তো দিলামই, 3 4 92, তার মানে তখন যেটা বেরোবে এই দুটো ডিফারেন্সটাই তার মানে আমাকে যোগ করতে হবে। তাহলে 23 এর থেকে 6 বিয়োগ করো, তার মানে 17 যদি আমি যোগ করি 1018 এর সঙ্গে যদি একটা 17 যোগ করি তাহলে সেই সংখ্যাটা 23 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু আমাদের অপশনে তো 17 নেই, তাহলে কি করব তখন এই 17 ছাড়াও কি অন্য কোনো সংখ্যা দিয়ে যোগ করলে কি হতে পারে? হ্যাঁ অবশ্যই হবে। তখন কি করবো, 17 এর সঙ্গে 23 যোগ করতে করতে যাবো, প্রথমটা 17 যদি ক্ষুদ্রতম কত যোগ করে অ্যান্সার 17, পরেরটা কত হবে সংখ্যাটা 23 এর সঙ্গে 17 যোগ করো, 7 3 10, 2 একে 3 একে 4,
40, তার মানে 40 যোগ করলে পরে আমার এটাকে নিশ্চয় দিতে হবে। যদি 17 থাকতো অপশন তাহলে 17কে টিক করতে হতো, 40 না থাকলে পরে 40 এর পরে 63 থাকতো, 23 যোগ করে দেবে, তখন সেটা অপশন থাকে, সেটাকে টিক করতে বলতো। আর ক্ষুদ্রতম কত যোগ করলে তখন হতো 17 অ্যান্সার। ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? ইউরো একটা কারেন্সি, ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলি রয়েছে তাদের কারেন্সি সাধারণত ইউরো হয়, তাহলে এটা অর্থনীতির সঙ্গে জড়িত, অপশন এ। পরেরটা সিম্পলিফিকেশন আমাকে করতে হবে, দেওয়া রয়েছে 0.0169x ইজ ইকুয়াল টু 30, তাহলে এখানে x এর মান কত, উভয় পাশে আমি বর্গ করে দেই, তাহলে 0.0169 ইন্টু এক্স, এক্সটা রুটের ভেতরে, আর বর্গ করলে 13 স্কোয়ার 169, এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে, তাই দশমিকটা যদি উঠিয়ে দেই 169x, দশমিকের জন্য একটা 1 আর 4খানা 0, 169, তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে বের করলাম, একটা 1 আর 4টা 0। অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয় তার অবদানের জন্য নোবেল প্রাইজ ইকোনমির সঙ্গে যুক্ত? তার মানে অর্থনীতি, আর তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1998 সনে। আর ইকোনমির কোন বিষয়ের উপর কাজ করেছিলেন এটাও জিজ্ঞেস করলে পরীক্ষায়, সেক্ষেত্রে অ্যান্সার হবে ওয়েলফেয়ার ইকোনমি। তার একটা বিখ্যাত বই পরীক্ষায় জিজ্ঞেস করে আর্গুমেন্টিভ ইন্ডিয়া, তার লেখা একটা বই ইন্ডিয়া। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর এবং উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়, যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কমে যায়, টিমের গড় বয়স কত? তাহলে 11 জন ছিল টিমের মেম্বার, তাহলে 11 জনের গড় বয়স দেওয়া নেই, আমি এক্স ধরলাম, এক্স এর মান বের করতে হবে। তারপরে কি বলছে, ক্যাপ্টেন বয়স 33, তাহলে ক্যাপ্টেনকে কি বলছে বাদ দিতে, তার মানে বিয়োগ করতে হবে -33। উইকেট রক্ষক তার থেকে ক্যাপ্টেন থেকে 3 বছরের বড়, 33 আর 36 বিয়োগ করতে হবে, তার মানে ক্যাপ্টেন আর উইকেট রক্ষককে আমাকে বিয়োগ করে দিতে বলছে, সেটা বিয়োগ করে দিলাম। 11 জন ছিল টোটাল খেলোয়াড়, তার থেকে বলছে ক্যাপ্টেনকেও বাদ দাও বয়সকে, উইকেট রক্ষককেও বাদ দাও, উইকেট রক্ষকের বয়স কত, ক্যাপ্টেনের বয়সের চেয়ে 3 বছরের বড়, মানে 36। এখন কি বলছে বয়স বাদ দেওয়া হলে অবশিষ্ট টিমের, তাহলে আগে তো ছিল 11 জন মেম্বার, 2 জন যদি বাদ দেওয়া হয় এখন 9 জন মেম্বার, এখন অবশিষ্ট টিমের গড় বয়স 1 কমে গেল, পূর্বে গড় বয়স ছিল x, তার থেকে 1 কমে গেল, এই হলো রিলেশন। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, তাহলে 11x ইজ ইকুয়াল টু 6 3 9 3 3 6, 9x মাইনাস 9, তাহলে 11x থেকে 9s গেলে 2x, 69 এ পাশে আসবে -9 60, তাহলে x ইকুয়াল টু 60কে 2 দিয়ে ভাগ করলে 30 হবে আমাদের এভারেজের মান। একজন শিক্ষার্থীকে একটি সংখ্যায় 5/3 এর পরিবর্তে 4/3 দিয়ে গুণ করে তার বেঠিক ফলাফলের সংখ্যা কত? তবে সংখ্যাটাকে তুমি ধরে নাও, সংখ্যাটাকে আমি 3 ধরলাম নাম্বারটাকে, এখন সেই সংখ্যাটিকে বলছে 5/3 দিয়ে গুণ করলে, তাহলে সেটা সংখ্যাটা হবে কত, 5 হবে। যেহেতু 3কে যদি আমরা 5/3 সংখ্যাটা আমি 3 ধরলাম, তাকে যদি 5/3 দিয়ে গুণ করি 3 কাটা যাবে, কিন্তু সেই তার পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলো, 4/3 দিয়ে গুণ করলে অ্যান্সার কত হবে 4। তাহলে বলছে ফলাফলের শতাংশ কত বেঠিক, তাহলে বেঠিক মানে ডিফারেন্সটা নেব 1 আর নিচে দেব কত, প্রথমেরটা 5 ইন্টু 100, 5 20 100, 20%। থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে অবস্থান করেছে? যে রাজস্থানে অবস্থান করেছে, থর মরুভূমি রাজস্থানে ভারতের একমাত্র মধ্যে যেটা দেখতে পাওয়া যায়। এখানে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নামে এক ধরনের পাখি রয়েছে, পরীক্ষাটা জিজ্ঞেস করে। আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থান করে? আইরিশ মানুষদের চোখের মধ্যে দেখতে পাওয়া যায়, সামনের দিকে থাকে চোখের, আর আইরিশের মাধ্যমে চোখে আলো প্রবেশ করতে সাহায্য করে। আইরিশের মধ্যে পিউপিল থাকে, যেটা তার চোখে তাররন্ধ্র দেখতে পাই, সেখানে তার মাধ্যমে দিয়ে আইরিশ কি করে আলো প্রবেশে সাহায্য করে চোখের মধ্যে, চোখে আলো প্রবেশ করায়, আলো প্রবেশ করে। আমাদের চোখে সবচেয়ে বাইরের অংশ থাকে একটা অংশ, তাকে আমরা বলি রেটিনা,
এই রেটিনার মধ্যে কাজ কি? এই রেটিনার মধ্যে আমাদের যে মেন প্রতিবিম্বটা সৃষ্টি হবে সেটা উৎপন্ন হয়, প্রতিবিম্ব সৃষ্টি হয়, প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা দেখতে কেমন হয়? সৎ এবং উল্টা। তাই সোজা দেখি কিভাবে? স্নায়ুতন্ত্র সেটাকে সোজা করে দেয়, আমরা সোজা দেখি। চোখ সংক্রান্ত বিভিন্ন রোগ রয়েছে, যেমন মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া প্রভৃতি। নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? HNO3 হলো নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। H2SO4 সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত, সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড TNT প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয় বিস্ফোরক, বিস্ফোরক। C6O5OH জৈব যৌগ, এটা ফেনলের সংকেত, মেইন এটা জীবাণুনাশক বিভিন্ন তৈরি করার কাজেও ব্যবহার করা হয়। HCl তোমরা জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কত ঘন মিলিমিটারে 100 ঘন ডেসিমিটার হয়? তাহলে 100 ঘন ডেসিমিটারকে আমাকে ঘন মিলিমিটারে নিয়ে আসতে হবে, মিলিমিটার কিউবে। তাহলে ডেসিমিটার থেকে মিলিমিটারে যাব, তাহলে ডেসি সেন্টি মিলি। তাহলে ডেসিমিটার থেকে মিলিমিটার গেলে 3 ঘর, ডেসি সেন্টি মিলি। তার মানে একটা 1 দুটো শূন্য দিয়ে আমাকে গুণ করতে হবে। তার মানে 100, কিন্তু যেহেতু কিউব রয়েছে তাহলে আমাকে 3 বার গুণ করতে হবে। কিউব থাকা স্কোয়ার থাকলে 2 বার গুণ করতাম, আর মেইন সংখ্যাটা তো 100। তাহলে একটা 1, 1 2 3 4, 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, 2 5 3 8, তাহলে অপশন সি। এক আপেল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর তার কাছে 30টি আপেল অবশিষ্ট রইল। প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? আমি ধরলাম প্রথমে তার কাছে 100টি আপেল ছিল, তার মধ্যে সে 40টি বিক্রি করলো, তাহলে পড়ে থাকলো আর তার কাছে 60টি, মানে 60 বলতে 60%। এই 60%টি বিক্রি করার পর 30টি তার পড়ে রইলো, তাহলে এই 60%-এর ভ্যালুই হলো 30টি আপেল। তাহলে একটার ভ্যালু 30/60। এখন প্রশ্নে কি বের করতে বলেছে? প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল, মানে 100-এর ভ্যালু আমাকে বের করতে হবে। 30 দোকানে 60, কাটাকাটি করলে 50। তাহলে প্রথমে তার কাছে 50টি আপেল ছিল। বাংলার আকবর কাকে বলা হয়? ইলিয়াস হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদ? শিশু একটি পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী, বছরে একটি নির্দিষ্ট সময়ে এদের পাতা ঝরে যায়। লবণাম্ব উদ্ভিদ হলো সুন্দরী, গোরান, গেওয়া। পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় পাইন জাতীয় উদ্ভিদ, পাইন, দেবদারু, দেবদারু প্রভৃতি। লবণাম্ব মানে সুন্দরী, গোরান, গেওয়া। সুন্দরী বন অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ দেখতে লবণাম্ব উদ্ভিদ, যাদের পাতা বছরে একটি সময় ঝরে যায়। শিশু, নিম, এরা হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলনে শুরু করেছিলেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? চম্পারণ। চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল বিহারে। এটি ছিল গান্ধীর জীবনে প্রথম সত্যাগ্রহ, যেটা তিনি করেছিলেন 1917 সনে। চম্পারণ সত্যাগ্রহ, সত্যাগ্রহ, এটাই গান্ধীজির প্রথম সত্যাগ্রহ, যেটা সংগঠিত হয়েছিল 1917 সালে। বিহারে মেইনলি ট্যাক্স দেওয়া, নীল চাষ, তার উপর যে ট্যাক্স দেওয়া সের উপর নির্ভর করে, তার উপর ছিল বেশি ট্যাক্স নেওয়া হতো, তার উপর এই আন্দোলন ছিল। তাকে এই আন্দোলনের জন্য কে ডেকেছিলেন এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, আহ্বান করেছিলেন রাজকুমার শুক্লা। শুক্লা তাকে ইনভাইট করেছিলেন এই আন্দোলনের জন্য। কত বছরে 450 টাকা, এত বছরে সরল সুদ 81 টাকা হবে। এর ফর্মুলা I = PTR/100। I এর মান এখানে 81, P for 450, T আমাকে বের করতে হবে, আর হলো 4.5, নিচে হলো 100। তাহলে এই শূন্যটা উঠিয়ে দিলে এখানে একটা শূন্য আমরা পেয়ে গেলাম। গেল, এবার কাটাকাটির পালা। 0 0, 9 দিয়ে কাটাকাটি, 9 নং 81, 5 নং 45, 5 × 100, 5 দিয়ে কাটলে 5 নং 45, 4 × 5 = 20, 9 9 কাটা, T = only 4।
স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর, স্ত্রী সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর, তবে স্বামী হবে এটা। স্বামীর বর্তমান বয়স কত? তাহলে হাজবেন্ড, ওয়াইফ এবং সন তাদের বর্তমান বয়সটা আমরা বের করে নেই। 3 বছর আগে তাদের গড় ছিল 27, তাহলে কয়জন ব্যক্তি? 3 জন। 3 জনের গড় দিয়ে 27 হয়, টোটাল কত? 3 27 81। কিন্তু এই 81 বছরটা কি সামটা 3 বছর আগের বয়স, আমাকে বর্তমানে আনতে হবে। প্রত্যেকের সঙ্গে 3 3 করে যোগ করতে হবে, তাহলে আলটিমেটলি আমাকে 3 3 9 যোগ করতে হবে। 81 9 যোগ করে 90। এটা প্রেজেন্ট এজ 3 জনের। একই রকম ভাবে ওয়াইফ এবং সনের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর, তাহলে দুজন ব্যক্তি 20 দোকানে 40, কিন্তু এই বয়সটা 5 বছর আগে বর্তমানে আনতে হবে। দুজনের জন্য 5 5 10 যোগ করতে হবে, 50 বছর। এখন হাজবেন্ড, ওয়াইফ আর সন, তার থেকে যদি ওয়াইফ আর সনকে আমরা মাইনাস করে দেই, তাহলে কে পড়ে থাকবে? ওয়াইফ ওয়াইফ কাটা, সন সন কাটা, হাজবেন্ড পড়ে থাকবে। হাজবেন্ডের বর্তমান বয়স হবে 90 থেকে 50 বিয়োগ 40। পরেরটা সিম্পলিফিকেশন। 625 এর বর্গমূল করলে হয় 25, আর নিচের দেওয়া রয়েছে 11, তাহলে 14 আর 25 এর বর্গমূল 5 এবং 44, 196 এর বর্গমূল 14। 14 14 কাটা গেল, 5 5 25, 11 দিয়ে কাটলে 44, 4 4 5 20। অপশন এ। অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটি উৎপন্ন হয়েছে? অমরকণ্টক হচ্ছে নর্মদা, মধ্যপ্রদেশ। অমরকণ্টক মধ্যপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশ, গুজরাট প্রভৃতি রাজ্যের মধ্যে নর্মদা নদী বাহিত হয়। নর্মদা হলো ওয়েস্টার্ন রিভার, পশ্চিমবাহী নদী। এই নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে অমরকণ্টক থেকে, কিন্তু পাতিত হয়েছে আরব সাগরে। আরব সাগরে নর্মদা নদীর ওপর সর্দার সরোবর দাম তৈরি হয়েছে। সর্দার সরোবর দাম। একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নেয়, তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? একটা শিবিরে 120 জন পুরুষ বা 200 জন চাইল্ডের খাবার মজুদ রয়েছে। এখন বলছে 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়েছে, তাহলে 150 জন যদি খাবার খেয়ে নেয়, তাহলে 200 জন বাচ্চা ছিল, তার মানে এমনি মজুদ ছিল 200 জনের খাবার, তার মানে 150 জন খাবার যদি খেয়ে নিলে, আর এই হিসাবে কতজনের খাবার পড়ে থাকবে? 50 জন চাইল্ডের খাবার রয়ে গেছে। তাহলে বলছে এই 50 জনের খাবার দিয়ে কতজন পুরুষ খেতে হবে সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে আমি এখান থেকে ঐকিক নিয়ম করে দেব। তাহলে উল্টা পাশে লিখে নাও, 200 জন চাইল্ডের খাবার যায় 120 জন ম্যান খেতে পারে, তাহলে একজন চাইল্ডের খাবার খেতে পারবে 120/200 জন ম্যান, ইন্টু 50 জন চাইল্ডের খাবার কতজন খেতে পারবে, মানে কতজন ম্যান খেতে পারবে সেটাই, 50 দিয়ে গুণ। কাটাকাটি করলে 30, এতজন ম্যান খেতে পারবে। ওই নিয়মের অঙ্ক। সানি ডেইস কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সুনীল গাভাস্কার। আর কপিল দেবের যে দ্য স্ট্রেইট ফ্রম দি হার্ট, দ্য স্ট্রেইট ফ্রম দি হার্ট, কপিল দেবের আত্মজীবনী, স্ট্রেইট ফ্রম দি হার্ট, ফ্রম দি হার্ট, কপিল দেব এর আত্মজীবনী। কপিল দেব ছিলেন ভারতের প্রথম ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন, এবং সেটা ওয়ার্ল্ড কাপ ভারত জিতেছিল 1983 সনে। যদি এত সংখ্যাটি 3 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়, তবে একটি সংখ্যা হয় স্টারের স্থানে বলছে এই সংখ্যার সোজা কথা 517*324। এই সংখ্যাটা 3 দ্বারা সম্পূর্ণরূপে ডিভিজিবল। তাহলে স্টারের স্থানে কি বলবে? 3 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি? নিয়ম হলো এই যে প্রত্যেকটা ডিজিট রয়েছে, এদের ডিজিটগুলোর সাম যদি 3 দিয়ে ভাগ করলে মেলে, তখন বলবো আমি গোটা সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ডিজিটগুলোর সাম দিয়ে মিললে আমি কি করবো? পার্ট পার্ট ভাবে যেগুলো 3 দিয়ে ভাগ দেয় সেগুলোকে আউট করে দাও, হিসাবে অনেক সুবিধা হয়ে যাবে। 5 একে 6, 3 দোকানে 6 মিলে গেল। দেখো 3 কে 3 দিয়ে ভাগ করলে মেলে, 3 দোকানে 6, 4 2 6 যোগ করো 6, 3 দোকানে 6, 4 মিলে যায় আউট। তাহলে পড়ে থাকলো কি 7,
প্লাস কি করতে হয়, যোগ করতে হয়, যেহেতু যোগ করে নিলাম স্টার, তাহলে 7 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে 3 দিয়ে মিলবে সেটাই আমাকে বের করলে হবে। তাহলে দেখবো যাচ্ছে 2 যোগ যদি যোগ করি সর্বনিম্ন তাহলেই মিলবে, 7 আর 2 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 3 দিয়ে লিখলে 9, তাহলে কত বসবে স্টারের স্থানে, স্টারের স্থানে বসাতে হবে 2। নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে সীমানা নেই? এর সঠিক উত্তর হবে অপশন বি, বিহার। বিহার, বিহারের সঙ্গে মধ্যপ্রদেশের কোনো সীমানা নেই। মধ্যপ্রদেশ 5টা রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে, আর সবচেয়ে বেশি সীমানা শেয়ার করে রাজ্যের সাথে বলছি, এটা উত্তরপ্রদেশ, 8টা রাজ্য। আর মধ্যপ্রদেশকে বলা হয় মিডিল বরাবর, হার্টের মধ্যে অবস্থান করে। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল? সেটা হলো আহমেদাবাদ। বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত, শিল্পের জন্য, এটা গুজরাটে রয়েছে। একে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর ইংল্যান্ডে যে ম্যানচেস্টার রয়েছে, ইংল্যান্ডে এমনি ম্যানচেস্টার শহর কোথায়? ইংল্যান্ডে। আর ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। এরকম বস্ত্র শিল্পের উন্নয়ন ঘটেছে আহমেদাবাদে, এই জন্য আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। এই আহমেদাবাদ গুজরাট রাজ্যে অবস্থান করেছে। মেঘনাদ বধ কাব্য কে রচনা করে? মাইকেল মধুসূদন দত্ত। অপশন বি। 1853 সালে প্রথম রেলপথ নিম্নলিখিত কোন রাজ্যে স্থাপিত? বোম্বে, মানে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বোম্বে থেকে থানের মধ্যে প্রথম রেলপথের সূচনা হয়েছিল। বোম্বে থেকে থানে, তাহলে বোম্বে থানে কোথায়? মহারাষ্ট্রে। আর যেটা স্থাপন করা হচ্ছে 1853 সনে, এবং এটা শুরু হয়েছিল লর্ড ডালহৌসির সময়। লর্ড ডালহৌসি, এই জন্য লর্ড ডালহৌসিকে বলা হয় রেলপথের জনক। রেল পথের জনক, যার দৈর্ঘ্য ছিল 34 কিলোমিটার। নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম? আয়তনের দিক থেকে বৃহত্তম, সেটি হলো রাজস্থান। অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে আয়তনের দিক থেকে বৃহত্তম হলো রাজস্থানের, ক্ষুদ্রতম কে? মনে রাখবে গোয়া। আর জনসংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশ, আর জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে সিকিম। জনসংখ্যা সবচেয়ে বেশি। 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগবে। সমীরের গতিবেগ কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে 180 কিলোমিটার দূরত্ব, প্রথম কন্ডিশনে কি বলছে? দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা সময় বেশি লাগে। আচ্ছা, তাহলে আমাকে বলছে শ্যামের কত লাগে। আচ্ছা, আমি শ্যামের স্পিড এসি ধরলাম, শ্যামের স্পিড এস, আর সমীরের স্পিড আমি এস ধরলাম, আর শ্যামের স্পিড আমরা টি ধরলাম। শ্যামের স্পিড টি আর সমীরের এস, এটা মাথায় রাখো, তাহলেই হবে। এটা হলো শ্যাম আর এটা সমীর। সমীরের স্পিড হলো এস আর শ্যামের টি। প্রথমে কি বলছে? 180 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে। শ্যামের সমীরের থেকে 2 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে সমীরের যদি এস লাগবে, আর তাহলে শ্যামের তাহলে কতটা লাগবে? 180, আর শ্যামের জন্য টি কত ঘন্টা বেশি? 2 ঘন্টা বেশি। দেখো, সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে সমীরের তো বেশি সময় নেয়, সমীরের তো আমরা এক্ষেত্রে বলি স্পিডটা কম রয়েছে। এখন বলছে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে শ্যামের থেকে 1 ঘন্টা কম নেবে, তাহলে 180, তাহলে এটাও 180 হবে। কিন্তু সমীর তার গতিবেগ দ্বিগুণ করবে, তাহলে 2s, আর শ্যামেরটা কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে, তাহলে 1 ঘন্টা সময় কম নেবে। এই হলো লজিক। তাহলে এখান থেকে আমাকে সমাধান করে কার মান বের করতে বলছে? সমীরের গতিবেগ কত, মানে এস এর মান আমাকে নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক। এটা করার জন্য আমরা কি করব? দেখো, দুটোর ক্ষেত্রে টি সেম রয়েছে, মানে এখানেও 180/t, পরের কন্ডিশনে 180/t। তাহলে আমি যদি দুটো যোগ করে দিই তাহলেই অঙ্ক হয়ে যাবে। 1 যোগ 2 করে পাই, তাহলে 1 যোগ 2 করলে যে প্লাস আর মাইনাস কাটা, পড়ে থাকলো কি 180/s।
মাইনাস 180/2s, 2 একে 3 যোগ করেছি, যে প্লাস এই যে মাইনাস, এই 2 একে 3 যোগ করলে 3। এখন দেখো এখানে যদি তুমি কাটাকাটি করে নিতে পারো, তাহলে কাটাকাটি করলে এটা 90, তাহলে যদি লসাগু করি তাহলে এস আসবে আমাদের, তাহলে 180 মাইনাস 90 ইকুয়াল টু 3s, তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে 90, তাহলে 3s ইজ ইকুয়াল টু 90, তাহলে এস এর মান 30। এটাই আমাকে বের করতে বলছে, এস এর মান কত, এস ফর সমীরের স্পিড কত। বুল অ্যান্ড বিয়ার শব্দটি কিসের সাথে যুক্ত? বুল অ্যান্ড বিয়ার অর্থনীতির সঙ্গে যুক্ত, শেয়ার মার্কেট যে আপ ডাউন করা হয় সেখানে দেখা যায় বুল অ্যান্ড বিয়ার। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে যুক্ত? বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। অষ্টাঙ্গিক মানে এই নীতি অনুসরণ করলে কি মোক্ষ লাভ করা যায় বা ঈশ্বরের সান্নিধ্য যেটা বলা হচ্ছে সেটাই অষ্টাঙ্গিক মার্গ, এটা হলো বৌদ্ধ ধর্মের সঙ্গে এই নীতিটা যুক্ত রয়েছে। আর এছাড়াও যদি থাকে আরো নীতি, সেটা হলো আর্য সত্য, আর্য সত্য। আর অষ্টাঙ্গিক মার্গ মানে 8টা পথের কথা বলা যায়, যে কথা বলা হয় এখানে হয়েছে, এখানে অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে আর্য সত্য। এই প্রত্যেকটা ছিল বৌদ্ধ ধর্মের সঙ্গে। বৌদ্ধ ধর্মের বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ রয়েছে সেই পবিত্র ধর্মগ্রন্থ সেটা হলো ত্রিপিটক। পরীক্ষায় জিজ্ঞেস করে ত্রিপিটক কি ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। ত্রিপিটকের 3টা ভাগ রয়েছে, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা এত দ্বারা নিঃশেষ হবে সম্পূর্ণরূপে। তাহলে এত ভাগ করে মিলবে, এই জন্য সবগুলো লসাগু করে করা যায়, কিন্তু সবচেয়ে ভালো হলো কি আমরা এখানে অপশন টেস্টের মাধ্যমে করব। তাহলে 21 রয়েছে, তার মানে 7 আর 3 দিয়ে সেটা ভাগ করলে মিলবে। 36 মানে 4 এবং 9 দিয়ে মিলবে। আর 66 আমরা নেই, তাহলে দেখো এটা মিলবে হলো আমাদের 6 এবং 11 দিয়ে। এই তো 4 দ্বারা নিয়ম কি? 4 দ্বারা ডিজিট নিয়ম হলো কোনো একটা সংখ্যা যদি শেষে দুটো দিয়ে 4 দিয়ে ভাগ করলে মিলে সেই সংখ্যাটা, তাহলে আমি বলবো 4 দ্বারা বিভাজ্য। এটাকে যদি ভাগ করে 44কে 4 দিয়ে ভাগ করে, হ্যাঁ এটা তাহলে হতে পারে আমাদের, এটাকে এটাও হতে পারে, কিন্তু 34কে 4 দিয়ে ভাগ করলে না হবে না তার মানে। আবার দেখো 44কে 4 দিয়ে ভাগ করলে মিলছে 4 এবং 4, আমাদের অপশন অনুযায়ী এখন বলা যাচ্ছে এ নম্বর হতে পারে আনসার, সিও হতে পারে, ডিও হতে পারে। তাহলে পরের একটা অপশন নিয়ে চেক করি, 11 দিয়ে চেক করে দেখো। 11 দিয়ে চেক করলে কি এক ঘর বাদ দিয়ে নিতে হবে। 4 একে 5, 5 4 9, তাহলে লাস্টেরটা নিয়ে চেক করছি, সরি 4 2 6 4 10, 4 3 7 একে 8। এই যে দুটো অর্ডার ইভেন্ট পজিশন নিতে হয়, মধ্য কথা মানে অর্ডার ইভেন্ট পজিশন মানে কি এক ঘর বাদ দিয়ে নেবে তোমরা। তাহলে এক ঘর বাদ দিয়ে নই আমরা, দেখো 4 2 6, 6 4 10, আর পড়লো কি 3 1 8 4, 4 3 7 8, এই দুটো ডিফারেন্স নিতে হবে। নেওয়ার পরে কত আসলো 2, 2 কি 11 দিয়ে ভাগ করলে মিলে না, তাহলে 11 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটা আমাদের কাটা। তাহলে একই রকম ভাবে তুমি 2 নম্বর অপশনটা চেক করো। 2 একে 3, 11 দিয়ে চেক করছি, কিন্তু 2 একটা যদি না মেলে সেটাই হবে না, ক্যান্সেল। 2 একে 3, 4 3 7, তাহলে 2 একে 3, 4 3 7, 4 4 8 3 11, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে হয় 4, 4 তো 11 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে এটাও 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বোঝা গেল 2 একে 3, 4 3 7, আর 4 3 11, তাহলে এই হলো 11 দ্বারা বিভাজ্য রুল। তো একটা না মিলে বাকিগুলো চেক করার দরকার নেই, এই হলো মধ্য কথা। তার মানে সিও আউট হয়ে গেল আমাদের, ডিও আউট হয়ে গেল, বি পড়লো, অপশন এ হবে কারেক্ট আনসার। তুমি দেখো এটা 11 দিয়ে ভাগ করলে মিলবে, 9 দিয়েও ভাগ করলে মিলবে, 3 4 12, 3 15 16 দিয়ে 18, সবগুলো যোগ করে ইউনিট যোগ করে 18 হলো। তাহলে 18 যোগ করে মানে কি, যদি যোগ করে ডিজিটগুলো যোগ করলে 18 হলো, তার মানে সেটা অবশ্যই 3 দিয়ে আর 9 দিয়ে ভাগ করলে মিলবে। কেননা কি 3 দিয়ে 18কেও ভাগ করলে মিলে, 9 দিয়ে 18কে মিলে, আর কোনো সময় যে 9 দিয়ে যায় সেটা অবশ্যই 3 দিয়ে যাবে, মোদ্দা কথা। তুমি এটা 7 দিয়েও ভাগ করলে মিলবে, 11 দিয়েও ভাগ করলে মিলবে, তুমি দেখতে পারবে 11 দিয়ে মিলবে। 3 2 5, একবার বাদ দিয়ে নিবে, 3 2 5 4 9, 4 4 8 একে 9, যে বাদ রইলো বিয়োগ করো 0, 0কে তো 11 দিয়ে ভাগ করলে মিলবেই। তার মানে কি অপশন এই কারেক্ট আনসার। একটা যদি ডিসপুট হয় আউট করে দেবে, সঠিক আনসার অপশন। কুইনাইন নামক উপকার কোন উদ্ভিদে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছে, এখান থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়, ম্যালেরিয়া। পেনিসিলিয়াম একটা ছত্রাক, পেনিসিলিয়াম নোটেটাম একটা ছত্রাক, সেটা হলো পেনিসিলিয়াম নোটেটাম। সেই ছত্রাক থেকে আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করেন। আলেকজান্ডার ফ্লেমিং এখান থেকে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করেন।
অ্যান্টিবায়োটিক। এটা মাথায় রাখবে। সর্পগন্ধা গাছও আমাদের কাজে লাগে। সর্পগন্ধা গাছ থেকে একটা উপকার পাওয়া যায়, এটার নাম হলো রিসারপিন। রিসারপিন, রিসারপিন দিয়ে ব্লাড প্রেশারের ওষুধ তৈরি হয়, ব্লাড প্রেশার। বেরোনাও কাজে লাগে, বেরোনা থেকে কফ বা হাঁচি যে সর্দি কাশি ওষুধ তৈরি করা হয়। নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। তার মানে সহ্যাদ্রি কোন পর্বতমালার অংশ? অপর নাম পশ্চিমঘাট পর্বতমালা। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? অ্যান্সার হবে সহ্যাদ্রি। তার মানে এটা যদি ভারতের ম্যাপ হয়, এই যে দুই পাশে ভারতের ম্যাপের এই যে দুপাশে থাকবে, এটা হলো ওয়েস্টার্ন ঘাট, এই পাশে থাকে ইস্টার্ন ঘাট। এই দুই জায়গায় মিলিত হয়, সেখানে থাকে নীলগিরি, নীলগিরি পর্বত। এই ওয়েস্টার্ন ঘাটটা তাহলে কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ তো এই সাইডে, রাজস্থান তো উপরের দিকে, আর বিহার তো এই সাইডে। তার মানে বোঝা যাচ্ছে তাহলে মহারাষ্ট্র হবে কারেক্ট অ্যান্সার। এই ওয়েস্টার্ন ঘাট, এই পাশে ইস্টার্ন ঘাট, তাহলে ওয়েস্টার্ন ইস্টার্ন যেখানে মিলিত হয় সেটা হলো নীলগিরি। তাহলে ওয়েস্টার্ন ঘাটের অপর নাম হলো, পশ্চিম ঘাটের অপর নাম সহ্যাদ্রি। আর ওয়েস্টার্নের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদ। মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে যুক্ত? এটি সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত, যা স্থাপিত হয়েছিল 1571 সনে। আর মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। মেইনলি মুঘল আমলে আকবরের সময় এটা চালু হয়, আকবর। পাঁচটি পাম্প 8 ঘন্টা কাজ করে 30 দিনের জলধার শূন্য হয়। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কতদিনে জলধারটি শূন্য হবে? এর জন্য ফর্মুলা রয়েছে টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড, সেটা হলো M1 D1 T1 W2 is equal to M2 D2 T2 W1। এখন মান বসাও। M1 মানে 5টি পাইপ, M1, T1 মানে 8 ঘন্টা, D1 মানে 30 দিন, যেটা নাই সেটা দাও। 4টি পাম্প 6 ঘন্টা, কত দিন? কাটাকাটি করতে হবে, 5 6 30, 4 দোকানে 8, 5 5 25, দোকানে 50, D2 ভ্যালু 50। নিম্নলিখিত সমীকরণ থেকে x এর স্থানে কি বলবে সমাধান করতে বলা হয়েছে। তাহলে 4x divided by √128 is equal to √162 by 4x। তাহলে 4 4 16x স্কয়ার, তাহলে √128 into 162, এটাকে স্প্লিট করতে হবে। তুমি এটাকে 4 দিয়ে দাও তাহলে পাবো 3 4 12, 4 দোকানে 8, আর এটাকে দেখো কত দিয়ে যায়, 6 দিয়ে 8 কে 9 দিয়ে যায়, 9 কে 9, 9 7 16 72, 8 9 72। তাহলে একে আমি লিখতে পারি 4 গুণন 16, আবার একে লিখতে পারি, আচ্ছা একটুখানি গন্ডগোল হয়ে গেল, 4 আর 32 কে লিখতে পারি 2 গুণন 16, সরি, আর একে লিখতে পারি 9, আবার 18 কে লিখতে পারি 9 গুণন 2। তাহলে এখন বর্গমূল করে দাও। 4 এর বর্গমূল 2, 16 এর বর্গমূল 4, তাই 2 এর বর্গমূল তো হয় না, তাই √2 পড়ে থাকবে। একই রকম 9 এর বর্গমূল 3 বা 9 এর 3 বা একবার 81 বর্গমূল করে দাও, 81 বর্গমূল 9 পড়ে থাকবে √2। তাহলে এই পাশে আমাদের রইল 16x স্কয়ার, তাহলে 4 দোকানে 8, 4 দোকানে 8, 8 দোকানে 16, আবার √2 গুণ করলে হয় 2, সেই 2 কাটা একবারে, √2 কে যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার হয় সবসময় 2। তাহলে এই 2 এর সঙ্গে এই উপরের 2 কাটাকাটি গেল, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে x এর মান রুট করতে হবে, 9 এর বর্গমূল 3। স্টপেজ না থাকলে একটি বাস হবে, এটা 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে, তবে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়? তাহলে যখন দেখো স্টপেজ না দিলে কস দিয়ে বুঝালাম, এটা 1 ঘন্টায় 54 কিলোমিটার যায়, তার মানে তার গতিবেগ গেল তখন 54 কিলোমিটার পার আওয়ার। আর যখন স্টপেজ দেয় তখন তার গতিবেগ হয় 1 ঘন্টায় 36 কিলোমিটার। গতিবেগ আমি বলতে পারি 1 ঘন্টায় যেই দূরত্ব যায় সেটাই তার গতিবেগ, তার মানে 36 কিলোমিটার পার আওয়ার।
এখন এখান থেকে বের করতে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিটের জন্য দাঁড়িয়েছিল বা স্টপেজ দিয়েছিল। তাহলে এই জন্য একটা ডাইরেক্ট ফর্মুলা রয়েছে, কি করবে, দুটোর থেকে বিয়োগ করে দেবে, 54 থেকে 36 বিয়োগ করো, তাহলে 18। তারপরে নিচে কি দেবো, যেটা স্টপেজ, যে কাটা ক্রসটা যেটা স্টপেজে দাঁড়ালে, না সরি, যেটা স্টপেজ না দিলে যেটা রয়েছে তাকে নিচে দিতে, না দিলে 54, যেহেতু ঘন্টায় তাই মিনিটে আনতে হবে 60 দিয়ে গুণ, যেটা না দিলে তাকে নিচে দেবে, আর দুটো ডিফারেন্স নিতে হবে। তার ফর্মুলা কি, a মাইনাস বি, যেটা না দিলে স্টপেজ, এটাই। ইংরেজি যদি আমাকে যেহেতু মিনিটে আনতে হবে, তাহলে ঘন্টা থেকে মিনিটে 60 দিয়ে গুণ, এই হলো কেস। 3 8 54, 3 20 100, 20 মিনিট। নিম্নলিখিত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? অপশনতে রয়েছে উত্তরপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি বিহার। সঠিক উত্তর হবে রাজস্থানে কোনো বিধান পরিষদ নেই। বিধান পরিষদ মানে আমাদের যে বিধানসভা থাকে, বিধানসভার উপরিকক্ষ হলো বিধান পরিষদ, সেটা হলো রাজস্থানে নেই। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশে রয়েছে, তেলেঙ্গানাতে রয়েছে, কর্ণাটকে রয়েছে। ইংরেজ সরকার পেশ করা ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত? যুক্ত, এটা বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। ইলবার্ট বিল পেশ করা হয়েছিল 1883 সনে। তখন ছিলেন লর্ড রিপন। তার সময় এই বিল পেশ করা হয়। এই বিলে বলা ছিল যে ভারতীয় জাজ যারা রয়েছে তারা ইউরোপিয়ান যে রয়েছে তাদেরকে বিচার করতে পারবে না। এই বিলটাই ইলবার্ট বিল নামে পরিচিত। তাই এটা একটা ভেদভাব হয়েছিল। এই লর্ড রিপন এই বিলটা নিয়ে কি প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, মানে উইথড্রল করে দিয়েছিলেন, এতেই তাই ইংরেজরা খেপে আগুন। এই সমস্যা, এটাই হলো ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। লর্ড রিপনের সঙ্গে শুরু হয়েছে। বিলটি প্রণয়ন করেছিলেন ইলবার্ট। কার সঙ্গে যুক্ত হতে পারে, তার মানে বিচার ব্যবস্থার সাথে যুক্ত। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে? ঝাড়খণ্ড উৎপন্ন হয়েছে বিহার থেকে 2000 সনে। আর ভাষার ভিত্তিতে গড়া প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। 2000 সনে কোন রাজ্য বিহার ভেঙে তৈরি হয়েছে? ঝাড়খণ্ড। তাহলে আজকের ক্লাসে এই কোশ্চেনগুলি ছিল। এই কোশ্চেনগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এগুলি সলভ করে, যদি কোনো কোশ্চেন বা কোনো ম্যাথে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এখান থেকে হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।